মৃদু কোমল ব্যক্তিত্বে সকলের মন জয় করেছিলেন মৃণালিনী। সকলে তার কথা শুনতেন, ভালোবাসতেন, সকলকে সাজাতেন, সব কিন্তু নিজে সাজতেন না। বলতেন বড় বড় ভাসুর্য ভাগ্নেরা চারিদিকে ঘুরছে, আমি আবার সাজবো কি? একবার সকলের অনুরোধে কানে দুটো ঝোলানো দুল বীরবৌলি পড়েছিলেন, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ উপস্থিত হওয়ায় 2 হাত চাপা দিয়ে বীরবৌলি লুকিয়েও ফেলেছিলেন। রবীন্দ্রনাথ নিজেও সাধারণ জীবনচর্যাই পছন্দ করতেন। হেমলতা ঠাকুরের স্মৃতিচারণায় বাসন্তী রঙের লালপা শাড়িতে লাবণ্যময় মৃণালিনীর ছবি আঁকা আছে। রবীন্দ্রনাথ সেদিন মৃণালিনীর দিকে চেয়ে গান গেয়েছিলেন, হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও। ভবতারিণী ততদিনে রবি ঠাকুরের মনের স্বর্ণ সিংহাসনটিতে এসে বসেছেন। চিঠির পাতায় গভীর আবেগে কবিতাকে লিখছেন ভাই ছুটি। অতীতের আধার থেকে যে কটি টুকরো সংলাপ আমরা খুঁজে পাই, সেখানে দাম্পত্য প্রেমের কোনো ঘাটতি চোখে পড়ে না। রবি ঠাকুরের খামখেয়ালি জীবন তখন আগলে রেখেছিলেন মৃণালিনী। অসাধারণ রান্না করতেন কবিপত্নী, মিষ্টি তৈরি করতে পারতেন অনেক রকম। মানকচুর জিলিপি, দইয়ের মালপো, পাকা আমের মিঠাই, চিড়ের পুলি যারা খেয়েছেন সকলেই মনে রেখেছেন। নমস্কার, আমি মহুমা দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের চ্যানেলে আপনাদের সকলকে মহিলা লেখকদের গল্প শোনাতে। আজ এমন একজনের গল্প শোনাবো, আপনারা প্রথমে শুনে ভাববেন যে তিনি কি লেখক ছিলেন, তার কথা আমি সরস্বতী লীলাকমল বিভাগে কেন বলছি। কিন্তু যত আমাদের বক্তব্য এগোতে থাকবে তত বুঝতে পারবেন যে লেখক সত্তা তার মধ্যে ছিল এবং লেখালেখির কাজও তিনি শুরু করেছিলেন। জীবনের সময়ের অভাবে তিনি তা শেষ করে যেতে পারেননি। কিন্তু সরস্বতী লীলাকমল পক্ষপাত দুষ্ট নয়, তাই জন্য যাদের শুধু বই আছে তাদের লেখাই প্রকাশিত হচ্ছে বা তাদের কথাই প্রকাশিত হচ্ছে তা নয়, যাদের মধ্যে লেখক সত্তা রয়েছে তাদের কথাও কিন্তু আমরা বলছি। আমি আজকে বলবো মৃণালিনী দেবীর কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনীর কথা। কি অবাক হচ্ছেন তো যে লেখক সত্তা তার জীবনে কিভাবে এসেছিল বা কেমন করে এসেছিল। তার জীবনের গল্প গাছা শুনতে শুনতে আমি আপনাদের সেই জায়গাটা ধরিয়ে দেব, ততক্ষণ সঙ্গে থাকুন। সরস্বতী লীলাকমল বিভাগে ঠাকুরবাড়ির চৌকাঠ পেরোনোটা খুব সহজ কথা নয়। সেই সময় মেয়েদের লেখাপড়া, জীবনযাত্রা সব কিছুর আদর্শ ছিলেন মেয়েরাই, এই ঠাকুরবাড়ির মেয়েরাই। সকলের যে বই প্রকাশিত হয়েছে তা নয়, কিন্তু নিজেদের রসবোধ, জীবনযাত্রা, পত্রলেখার মধ্য দিয়ে তারা নিজেদের লেখক সত্তাকে ফুটিয়ে তুলেছিলেন। আমার আর কাজ কি, ঠাকুরবাড়ির চেনাশোনা গল্পগুলোকে ভাবনার কেন্দ্র থেকে আলোয় স্থাপন করি এবং কথার আলপনা দিতে দিতে দেখি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেন আবার গম গম করে ওঠে। ইতিহাস অন্ধকারের তরঙ্গ থেকে বাইরে এসে পুরনো ঘ্রাণ নেয়। শহর কলকাতা বাবরি চুলে সোনার চশমায় আবার নবীন হয়। ছন্দে ভুল হলে উদাস হয়ে যান রবীন্দ্রনাথ। আজ বলি রবীন্দ্রনাথ আর মৃণালিনীর দাম্পত্যের কথা, মৃণালিনীর লেখক সত্তার কথা। রবীন্দ্রনাথ বিনয় করে যতই বলুন আমার বিয়ের কোনো গল্প নেই, আমরা বিশ্বাস করব না। গল্প তো রয়েই যায়, তাই না? অতীতের চৌকাঠ পেরোলেই জীবনের গল্প বুনতে থাকে কেউ, আবার ভবিষ্যৎ ইচ্ছে মতো গাল গল্প তৈরি করে অতীত জীবনে সেপিয়া রঙের ছবিগুলোকে এমনি ধূসর করে দেয় যে আসল কাহিনী অধরাই রয়ে যায়। তো ঠাকুরবাড়ির কাছের মানুষদের স্মৃতিচারণাকে সম্বল করে আমরা আজকে অল্প কথায় তৈরি করি বিশ্বকবি রবীন্দ্রনাথের দাম্পত্য জীবনের কথকতা। রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল 1290 সালের 24শে অগ্রহায়ণ। ঠাকুরবাড়িতেই বিয়ের অনুষ্ঠান হয়। এই বিয়ের ঘটকালি করেছিলেন রবীন্দ্রনাথের মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্যা সুন্দরী। আশীর্বাদ ও পাকা দেখার সময় ঠাকুরবাড়ি থেকে নানা খেলনা, কাপড় জামা আর মিষ্টি গিয়েছিল। কনের জন্য কেনা হয়েছিল 30 টাকার বেনারসি জোড় ও 70 টাকার চেলি। পাত্রী যশোরের ফুলতলি গ্রামের 11 বছরের লাজুক গ্রাম্য বালিকা। রবীন্দ্রনাথের বয়স তখন 22। বিয়ে করতে কোথাও রবীন্দ্রনাথ যাবেন না, ঠাকুরবাড়িতেই বিয়ের অনুষ্ঠান হবে, এমনই শর্ত ছিল রবীন্দ্রনাথের। বাঙালি অবাঙালি অনেক মেয়ে দেখার পর দক্ষিণ দিহির বেণীমাধব রায়চৌধুরীর শ্যামলা মেয়েটিকেই সকলের পছন্দ হলো। মেয়ে দেখতে নাকি জোড়াসাঁকো থেকে বিরাট একটা দল গিয়েছিল। রবীন্দ্রনাথের আইবুড়ো ভাত হয়েছিল অবনীন্দ্রনাথের পিসিমার ঘরে। তারপর এলো সেই প্রতীক্ষিত বিয়ের দিন। জমকালো কাশ্মীরি শাল গায়ে দিয়ে নিজের বাড়ির পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করতে এলেন অন্দরমহলে। পিঁড়ির ওপর বসানো হলো রবীন্দ্রনাথকে। কালো জরিদার বেনারসি পরে বরণ করতে গিয়েছিলেন কাদম্বরী দেবীর এক আত্মীয়া।
সবাই তাকে ডাকতেন বড় গাঙ্গুলির স্ত্রী বলে। তারপর 7 পাক মালা বদল সম্প্রদানের পর বাসর ঘরে স্ত্রী আচার শুরু হলো যখন, রবীন্দ্রনাথ বেশ রসিকতা করেছিলেন। ভাঁড়ের খেলার সময় সব ভাঁড় উল্টে দিতে লাগলেন। রবীন্দ্রনাথের ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বিস্ময় প্রকাশ করলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, জানো না কাকিমা, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ত্রিপুরা সুন্দরী বিস্ময় প্রকাশ করেই যাচ্ছেন। তখন রবীন্দ্রনাথ এসে বলেছিলেন, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বলেই আমি ভাঁড়গুলোকে উল্টে দিচ্ছি। তারপর নিজেই নিজের বাসরে গান ধরেছিলেন, আমরি লাবণ্যময়ী কে অস্থির সৌদামিনী, পূর্ণিমা জ্যোৎস্না দিয়ে মার্জিত বদনখানি। নববধূর দিকে তাকিয়ে তাকিয়েই গান গাইছিলেন রবীন্দ্রনাথ। ভবতারিণী মানে মৃণালিনী দেবীর তখনকার নাম ছিল ভবতারিণী, সেই কাণ্ড দেখে লজ্জায় জড়সড়। হেমলতা ঠাকুরের স্মৃতিচারণায় রবি ঠাকুরের বিয়ের এমন ছবি আঁকা রয়েছে। তারপর শুরু হলো কবির দাম্পত্য জীবন। বিশ্বকবির সংসার তো আর 5 জন মানুষের মতো সাধারণ হবে না, তাই রবীন্দ্রনাথ মৃণালিনীর দাম্পত্য অবশ্যই বিশিষ্ট ছিল। কিন্তু সেই দাম্পত্যে সম্পর্কের মাধুর্য ছিল। নির্ভরতার সম্মানে বিনি সুতোর মালায় গাঁথা এক আশ্চর্য ভরসার জায়গা ছিল। টুকরো টুকরো স্মৃতির কোলাজে এমন ছবিই তো চোখে ভেসে ওঠে। সহধর্মিণী বলতে যা বোঝায়, মৃণালিনী ঠিক তাই ছিলেন। অমন প্রতিভাবান কবির পত্নী হওয়ার জন্য যেমন ব্যক্তিত্বময়ী হওয়া প্রয়োজন ছিল, তেমনটাই ছিলেন তিনি। দ্বিজেন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন মৃণালিনী। কথায় যশুরে টান থাকায় প্রথম দিকে কারোর সঙ্গে কথাই নাকি বলতেন না। তারপর তাকে আধুনিক করার জন্য শিক্ষা দেওয়া শুরু হলো। লরেটোর ইংরেজি, হেমচন্দ্র বিদ্যারত্নের কাছে সংস্কৃত শিক্ষা, পিয়ানো, সঙ্গীত সব চর্চাই করেছিলেন মৃণালিনী। কিন্তু সহজাত কোমল আটপৌড়ে ভঙ্গিটি একই রকম করে রেখে দিয়েছিলেন নিজের সঙ্গে। এইখানেই তার বিশিষ্টতা। অথচ বাংলা, ইংরেজি, সংস্কৃতে রীতিমতো দখল ছিল তার। কি বৃষ্টিমুখর, বৃষ্টি ঝরঝর এই সন্ধ্যায় মৃণালিনী দেবীর গল্প শুনতে ভালো লাগছে তো? আমারও কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগছে। আপনারা তো জানেন আমি মহুয়া কথকতা করি এবং আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে ফিরে ফিরে আসি মহিলা লেখকদের এবং বিশিষ্ট মহিলাদের গল্প নিয়ে। আজকেও সেইভাবেই চলে এসেছি এবং চলছে আমাদের কথকতা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবীর বিষয়। অবনীন্দ্রনাথ ঠাকুর নাকি ক্ষীরের পুতুলের লৌকিক কাহিনী মৃণালিনী দেবীর কাছেই শুনেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃস্মৃতিতে গল্পকথক মৃণালিনী দেবীর ছবি ধরা আছে। চিঠি লিখতেন ভীষণ সুন্দর করে। সুধীন্দ্রনাথের স্ত্রী চারুবালাকে লিখেছিলেন, তোমার সুন্দর মেয়ে হয়েছে বলে বুঝি আমাকে আর খবর দাওনি, পাছে আমি খুব হিংসে করি। তার মাথায় খুব চুল হয়েছে শুনে পর্যন্ত কুন্তলিন মাখতে আরম্ভ করেছি। তোমার মেয়ের মাথা ভরা চুল নিয়ে আমার ন্যাড়া মাথা দেখে হাসবে, সে আমার কিছুতেই সহ্য হবে না। সত্যিই বাপু, আমার বড় অভিমান হয়েছে। না হয় আমাদের একটি সুন্দর নাতনি হয়েছে, তাই বলে কি আর আমাদের একেবারে ভুলে যেতে হয়? রামায়ণের অনুবাদের কাজও করছিলেন মৃণালিনী। মহাভারত মনুসংহিতায় কিছু শ্লোকের অনুবাদও, কিন্তু তার মৃত্যুর পর ওই অনুবাদের খাতাখানা খুঁজে পাওয়া যায় না। মৃণালিনীর অভিনয় দক্ষতাও বেশ প্রশংসনীয় হয়েছিল, কিন্তু মৃণালিনী এইসব কাজে ততটা উৎসাহী ছিলেন না যতটা উৎসাহী ছিলেন সাংসারিক দায়িত্ব পালনে। মৃদু কোমল ব্যক্তিত্বে সকলের মন জয় করেছিলেন মৃণালিনী। সকলে তার কথা শুনতেন, ভালোবাসতেন, সকলকে সাজাতেন, সব কিন্তু নিজে সাজতেন না। বলতেন, বড় বড় ভাসুরকো ভাগ্নেরা চারিদিকে ঘুরছে, আমি আবার সাজবো কি? একবার সকলের অনুরোধে কানে দুটো ঝোলানো দুল বীরবৌলি পড়েছিলেন, কিন্তু সেই সময় রবীন্দ্রনাথ উপস্থিত হওয়ায় 2 হাত চাপা দিয়ে বীরবৌলি লুকিয়েও ফেলেছিলেন। রবীন্দ্রনাথ নিজেও সাধারণ জীবনচর্যাই পছন্দ করতেন। হেমলতা ঠাকুরের স্মৃতিচারণায় বাসন্তী রঙের লালপা শাড়িতে লাবণ্যময় মৃণালিনীর ছবি আঁকা আছে। রবীন্দ্রনাথ সেদিন মৃণালিনীর দিকে চেয়ে গান গেয়েছিলেন, হৃদয় কাননে ফুল ফোটাও, আধো নয়নে সখী চাও। ভবতারিণী ততদিনে রবি ঠাকুরের মনের স্বর্ণ সিংহাসনটিতে এসে বসেছেন। চিঠির পাতায় গভীর আবেগে কবিতাকে লিখছেন ভাই ছুটি। অতীতের আধার থেকে যে কটি টুকরো সংলাপ আমরা খুঁজে পাই, সেখানে দাম্পত্য প্রেমের কোনো ঘাটতি চোখে পড়ে না। রবি ঠাকুরের খামখেয়ালি জীবন তখন আগলে রেখেছিলেন মৃণালিনী। অসাধারণ রান্না করতেন কবিপত্নী, মিষ্টি তৈরি করতে পারতেন অনেক রকম। মানকচুর জিলিপি, দইয়ের মালপো, পাকা আমের মিঠাই, চিড়ের পুলি যারা খেয়েছেন সকলেই মনে রেখেছেন। খামখেয়ালি সভা বসবে রবি ঠাকুরের বাড়িতে, রবি ঠাকুর এসে ফরমাশ করলেন প্রতি পদের বৈশিষ্ট্য থাকতে হবে, মামুলি কিছু করলে হবে না। মৃণালিনী তাই করলেন।
কারণ ওই ফরমাসে পুরুষতন্ত্রের কর্তৃত্ব ছিল না, শিশুর মতো আবদার ছিল। মৃণালিনীকে রাগাবার জন্য রবীন্দ্রনাথ বলতেন, দেখলে তোমাদের কাজ কেমন তোমাদেরই শিখিয়ে দিলাম। মৃণালিনী ছদ্মকোপে বলতেন, তোমাদের সঙ্গে পারবে কেউ, দিতেই তো আছো সকল বিষয়। ঠিক রবীন্দ্রনাথের পুরস্কার কবিতায় কবিপত্নী যেমন বলেছিলেন, কথার কখনো ঘটেনি অভাব, যখনই চেয়েছি পেয়েছি জবাব, একবার ওগো বাক্য নবাব, চলো দেখি কথা শুনে। মৃণালিনীর সংসার মাঝে মাঝেই কবির খেয়ালে জায়গা বদল করত। 5 সন্তান নিয়ে জোড়াসাঁকো, শিলাইদহ, শান্তিনিকেতন ঘুরে ঘুরে চলেছে কবি ও কবিপত্নীর ঘরকন্যা। সন্তানদের দামি জামাকাপড় পরাতে পারেননি। রবীন্দ্রনাথের সাধারণ জীবনচর্যার আদর্শকে গ্রহণ করেছিলেন মনে মনে। একবার শখ করে রবি ঠাকুরকে সোনার বোতাম গড়িয়ে দিয়েছিলেন, যথারীতি কবির পছন্দ হয়নি, তখন আবার বদলে দিয়েছিলেন উপহার। রবীন্দ্রনাথ স্ত্রীকে নিজের ছাঁচে বদলাতে চাননি কখনো। মৃণালিনী সহজিয়া সৌন্দর্যকেই গ্রহণ করেছিলেন গভীর অনুরাগে। প্রতিমা দেবীর কাছে গল্প করতেন স্ত্রীকে রান্না শেখানোর কাহিনী। বৃদ্ধ বয়সে মৈত্রেয়ী দেবীকে বলেছিলেন, এমন কেউ নেই যাকে সবটা বলা যায়। রথীন্দ্রনাথের বিয়ের সময় রবীন্দ্রনাথ নাকি প্ল্যানচেটে মৃণালিনী দেবীকে আহ্বান করেছিলেন। পুত্রবধূ প্রতিমা দেবীকে পছন্দ করতেন মৃণালিনী, হয়তো তাই রবীন্দ্রনাথ স্ত্রীর মৃত্যুর পরেও তার পছন্দকেই গুরুত্ব দিলেন। ভালোবাসার শিকড় কতটা গভীর হলে স্ত্রীর মৃত্যু এইভাবে বুকের কোটরে গোপনে বয়ে বেড়ানো যায়। শিলাইদহে, জোড়াসাঁকোয়ে তেতলার ছাদে বসত গানের আসর, জাজিম পেতে আড্ডাও জমে উঠত। মৃণালিনী আমপোড়ার শরবত, নানা রকমের মিষ্টি বানিয়ে আনতেন। একবার এমন আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। রান্নাঘরে কুলু, গাছ থেকে আম পেড়ে সেই আমের অম্বল আর ভাত খাওয়া হয়েছিল পরম তৃপ্তিতে। রবীন্দ্রনাথের বোহেমিয়ান মন তখন মৃণালিনীর স্পর্শে একটু কিন্তু স্থির হয়েছিল। রবি ঠাকুর বন্ধুদের বাড়ি খাওয়ার নিমন্ত্রণ করে আসতেন প্রায়ই, আর স্ত্রীকে তা বলতেও ভুলে যেতেন। মৃণালিনী সেই কারণেই আগে থেকেই মিষ্টি তৈরি করে রাখতেন। কবি যখন লেখায় ডুবে যেতেন তখন তার কাছে চুপিসারে ফলের রস বা শরবত রেখে আসতেন, যাতে লেখার ব্যাঘাত না ঘটে। শিলাইদহের স্ত্রীর ইচ্ছেতেই সম্ভবত ব্রাহ্ম রবীন্দ্রনাথের বাড়িতে নিয়ম করে আসত মন্দিরে শীতলী প্রসাদ। মৃণালিনীর পরের দুঃখতেও প্রাণ কাঁদত। নিজের বাড়ি থেকেও অনেক রকম খাবার পাঠাতেন কর্মচারীদের কাছে। রবীন্দ্রনাথের খামখেয়ালিপনা অনেক সময় আর্থিক সমস্যা তৈরি করেছে সংসারে। দক্ষ হাতে সেই সব সামলেছেন মৃণালিনী। মাথার উপরে বাড়ি পড়ো তার খোঁজ রাখো কি? রবীন্দ্রনাথ খেয়ালি কবি, তার কোনো হুঁশ থাকবে না বলাই বাহুল্য। শান্তিনিকেতনে গৃহবিদ্যালয়ের সূচনা লগ্নে নিজের গহনা বিক্রি করে অর্থের যোগান দিয়েছিলেন মৃণালিনী। শান্তিনিকেতনের অতিথিশালায় থাকতেন তিনি। বারান্দার এক কোণে উনুন পেতে রান্না করতেন সকলের জন্য। ছাত্রদের জন্য রান্নার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন। একবারে আশ্রম মাতা হয়ে উঠেছিলেন মৃণালিনী, এবং সেই অর্থে রবীন্দ্রনাথের সহকর্মিনী। কিন্তু মানুষের জীবনের আয়ু তো নির্দিষ্ট থাকে, তো সেই সময় মৃণালিনী পেলেন না রবীন্দ্রনাথের যথার্থ সহকর্মিনী হয়ে জীবন কাটানোর। হয়তো মহাকাল তাকে যদি সেই সময় দিতেন। এখন যে রবীন্দ্রনাথের দাম্পত্য নিয়ে অনেক রকম কুৎসা রচনা করা হয়, শুধুমাত্র প্রচারলোভী কিছু মানুষ কুৎসা রচনা করে থাকেন, তো সেই জায়গাটা একটুখানি বাদ দেওয়া যেত, হ্রাস টানা যেত। তবু রবীন্দ্র গবেষক হিসেবে আমাদের মনে হয় যে রবীন্দ্রনাথের সম্পর্কে আমরা সত্যিটুকু জানি, আমরা গবেষণালব্ধ সঠিক তথ্যটা জানি, এবং সেটা দেওয়ারই আপনাদের কিন্তু ক্রমাগত চেষ্টা করে চলেছি। আপনারা কিন্তু শুনতে থাকুন। রবীন্দ্রনাথ অভিশপ্ত গন্ধর্ব। তার বুকের ভিতর কষ্টের পাখি যত যন্ত্রণায় ছটফট করবে তত সৃষ্টি করবেন কবি। তাই বুঝি মৃণালিনীও চলে গেলেন চিরঘুমের দেশে। স্ত্রীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ লিখবেন, তোমার সংসার মাঝে হায় তোমাহীন, এখনো আসিবে কত সুদিন দুর্দিন, তখনও এ শূন্য ঘরে চিরাভ্যাস টানে, তোমারে খুঁজিতে এসে চাবকার পানে। মাত্র 29 বছর বয়সে চলে গেলেন মৃণালিনী। দীর্ঘ জীবন পেলে তার কাজগুলি সমাপ্ত হতো, আর রবি ঠাকুরের যথার্থ সহকর্মিনী হয়ে উঠতে পারতেন। মৃণালিনী দেবীর মৃত্যুশয্যার পাশে নিরলসভাবে বসে থাকতেন রবীন্দ্রনাথ। সেবার কোনো ত্রুটি করেননি। তখন ইলেকট্রিক ফ্যান ছিল না, হাত পাখা দিয়ে অক্লান্তভাবে বাতাস করেই যেতেন রবীন্দ্রনাথ। সন্তানদের পাঠিয়ে দিয়েছিলেন শান্তিনিকেতনে। চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক অভিযোগ হয়তো উঠেছে, কিন্তু দাম্পত্য সঙ্গিনীর বিদায়ের মুহূর্তে রবি ঠাকুরের এই নিরলস যত্নও তো মিথ্যা নয়। 1902 সালের 23শে নভেম্বর মাত্র 29 বছর বয়সে মৃত্যু হলো মৃণালিনী দেবীর। কবি সেদিন সারা রাত ছাদে পায়চারি করেছেন। তারপর মস্ত বড় জীবন পথে একাই তো চলবেন।
হয়তো কখনো কোনো নারী মাধুর্য মুগ্ধ করবে তাকে, কিন্তু জীবনের এই বিশেষ সম্পর্কটির অধিকার সর্বশেষের গানের মতো একজনের জন্যই রেখে দেবেন তিনি আজীবন। একটি চিঠিতে মৃণালিনী দেবীকে লিখেছিলেন রবীন্দ্রনাথ, জোর করে নিজের ইচ্ছে মতো স্ত্রীকে তিনি বদলাতে চান না। আমাকে সুখী করবার জন্য তুমি বেশি কোনো চেষ্টা করো না, আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। এই ভালোবাসাই দাম্পত্যের সম্মান। রবীন্দ্রনাথ আর মৃণালিনীর দাম্পত্য এই ভালোবাসায় গড়া ছিল, যা প্রমাণের অপেক্ষা রাখে না। সময়ের দূরত্ব, নিন্দুকদের আস্ফালন, ব্যবসায়িক স্বার্থ এই বন্ধনের ছিদ্রান্বেষণ করার চেষ্টা করতেই পারে, কিন্তু রবি ঠাকুরের দীর্ঘ জীবনের 19টি বছরে মৃণালিনী যে বন্ধন তৈরি করেছিলেন তার মর্যাদা একলা জীবন পথে চলতে চলতে রবীন্দ্রনাথ অবশ্যই রক্ষা করেছেন। মৃণালিনী কবির মনের স্মৃতির ক্যানভাসে পরম নির্ভরতার ছবি হয়ে জেগেছিলেন আজীবন। কোনো অতিরঞ্জিত কল্পনা তাকে ম্লান করতে পারবে না। আজকের কথকতা এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের সরস্বতীর লীলাকমল বিবাহ আপনারা জানালে আমার খুব ভালো লাগবে, আনন্দ হবে। এবং আপনারা শুনতে থাকুন সময় আপডেটসের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমার কথকতা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন। পরের দিন আবার হাজির হব অন্য কোনো মহিলা লেখক বা অন্য কোনো মহীয়সী নারীর গল্প। নমস্কার।